নমস্কার। আজ আমি ব্যাকরণের প্রত্যয় বিষয়টি নিয়ে আলোচনা করব। এ প্রসঙ্গে দু চারটে কথা বলতে চাই। বাংলা ব্যাকরণে প্রত্যয় আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমরা যখন স্কুলে পড়াশুনো করেছি তখন অনেকে এই প্রত্যয় ঠিকঠাক শিখতে পারেনি। সকলের কথা বলছি না, কেউ কেউ। তো আমি নিজেও বিদ্যালয়ে যখন পড়েছি তখন প্রত্যয়টা শিখতে পারিনি। তো আমার একটা কষ্ট ছিল, যন্ত্রণা ছিল যে প্রত্যয়টা ঠিকঠাক জানি না। পরবর্তীকালে ছেলে মেয়েদের ক্লাস নিতে গিয়ে দেখেছি খুব আটকে যাচ্ছে, ঠিকঠাক উত্তর দিতে পারছি না। তারপর দীর্ঘদিন আমি এই প্রত্যয় নিয়ে পড়াশুনো করেছি। তা ধরুন প্রায় 10 থেকে 12 বছর মতো এই প্রত্যয় নিয়ে আমি পড়াশুনো করেছি। এরও একটা ছোট্ট ইতিহাস আছে। আমার বেশ কয়েকজন ছাত্রছাত্রী তারা এক সময় বলেছিল, স্যার প্রত্যয়টা একটু পড়াবেন। তো আমি ওদের কথা দিয়েছিলাম, হ্যাঁ আমি প্রত্যয়ের উপরে তোদের একটা ভালো ক্লাস নেব। তো যাই হোক, তারা এখন কে কোথায় আছে জানি না, তারা হয়তো ভুলে গেছে, কিন্তু তাদের আমি কথা দিয়েছিলাম এখান থেকে 10 থেকে 12 বছর আগে আমি প্রত্যয়ের উপরে ক্লাস নেব। এই 10-12 বছর ধরে পড়াশুনো করতে করতে প্রত্যয়ের উপরে প্রায় একটা বই লিখে ফেলেছি। বইটা প্রায় 300 পাতার মতো A4 সাইজে আমার হাতে রয়েছে। সেই বইটা, তার প্রচ্ছদ, সেটা আমি দেখাচ্ছি। এখনও এটা বাজারে আসেনি, কিছুদিনের মধ্যেই বাজারে আসবে। এখানে খুব খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করেছি। যেমন ধরুন, প্রত্যয় নামটি প্রথম আমরা কোথায় পাই, এই পরিভাষাটা কে ব্যবহার করেন, প্রত্যয় শব্দের প্রত্যয় কি হবে, কেন প্রত্যয় শ্রেণীবিভাগ করা হয়, বা এই যে শ্রেণীবিভাগ, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, কেন নাম কৃত, কেন নাম তদ্ধিত, বাংলা ব্যাকরণের সঙ্গে সংস্কৃত ব্যাকরণের যোগ কোথায়। একটা প্রত্যয় ধরুন অনট, তার অন যুক্ত হচ্ছে, তাহলে প্রত্যয়টাকে আমরা অনট কেন বলবো, কেন অন প্রত্যয় বলবো না। অপ্রত্যয় নিয়ে অসংখ্য প্রত্যয় রয়েছে, সেই অসংখ্য প্রত্যয় বাদ দিয়ে শুধু অপ্রত্যয় কি করা যায়, কেন করা যায় বা করা যায় নাই বা কেন। একটা প্রত্যয় কি প্রত্যয়, তাকে বলা হচ্ছে শূন্য প্রত্যয়, তার কিছুই থাকে না। কিছুই যদি না থাকবে তাহলে হঠাৎ কি প্রত্যয় যুক্ত করতে হবে কেন। এ সমস্ত নিয়ে এক একটি প্রত্যয়ের ইতিহাসও সেখানে আছে। কিন্তু আমি যখন ক্লাসটি নেব তখন অত বিস্তারিতভাবে আলোচনা করব না, এবং এই ক্লাসটা একটি পর্বে কোনোভাবেই সম্ভব নয়। যেই হোক না কেন তার পক্ষে কোনোভাবে একটা ক্লাসে প্রত্যয় করানো সম্ভব হবে না। তবে হ্যাঁ, আমরা কয়েকটি পর্বে এই প্রত্যয়ের ক্লাসটাকে বিন্যস্ত করেছি। আজ প্রথম পর্ব। তো প্রথম পর্বে আমি ছোট করে একটু কয়েকটা জিনিস ধরিয়ে দিতে চাই যে প্রত্যয় বিষয়টি সংস্কৃত ব্যাকরণ থেকে উঠে এসেছে। সংস্কৃত ব্যাকরণকে বলা হতো শব্দশাস্ত্র। সুতরাং প্রত্যয় সেখানে খুব খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করা হয়েছে। পাণিনি শুধু নয়, পাণিনির পূর্বে আরও অনেক বৈয়াকরণবিদ ছিলেন, কিন্তু তাদের নাম উল্লেখ পাচ্ছি আমরা, নামের উল্লেখ পাচ্ছি মাত্র, কিন্তু তাদের সেরকম কোনো ব্যাকরণ গ্রন্থ আমাদের হাতে নেই। পাণিনির অষ্টাধ্যায়ীতে সেই সমস্ত বৈয়াকরণবিদদের নাম রয়েছে। তো পাণিনি অষ্টাধ্যায়ীতে খুব বড় একটা কাজ করেছেন। সেই অসাধারণ কাজ আমাদের একেবারে আকর্ষণীয় গ্রন্থ। তারপর অনেকে তা থেকে সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন, বোধদেব থেকে শুরু করে আমাদের বিদ্যাসাগর, বা তারপরেও আরও হয়তো অনেকে করেছেন। তো সে তো সংস্কৃত পণ্ডিতদের কাজ, আমি সংস্কৃত কিছুই জানি না। আমি চেষ্টা করেছি সেই সংস্কৃত গ্রন্থগুলো পড়ার, বুঝেছি আমার মতো করে। আমি তেমনভাবে কারো সাহায্য নিতে পারিনি, সংস্কৃত জানি না, একা একা পড়েছি। তো যাই হোক, পড়েছি, পড়ার চেষ্টা করেছি। তো সেই চেষ্টা করে ঠিক বুঝেছি কোথাও, কোথাও বা বুঝতে পারিনি, যেটা বুঝতে পারিনি অসুবিধা হয়েছে। তো এরকম করতে করতে আমি অনেক আলোচনা করেছি। তো যাক, আমরা প্রথম দিনের ক্লাসটা একটু, ভূমিকাটা একটু বড় হবে, ধৈর্য হারাবেন না আমাদের যারা শ্রোতা রয়েছেন। আমি বলতে চাইছি, প্রত্যয় নিয়ে যারা ভয় পান, ভয়ের কিচ্ছু নেই। প্রত্যয় একেবারে সোজা জিনিস,
তার বেসিক জায়গাটা যদি একটু ধরিয়ে দেওয়া যায় তখন কিন্তু আর কারো পড়ে অসুবিধা হবে না। বইটা পড়ে আমরা বুঝতে পারি না। হ্যাঁ, প্রবাদ, প্রপূর্বক বদ্ধাতু যুক্ত ঘয়, প্রবাদ কী করে ঘয় করে যে প্রবাদ হচ্ছে এটা তো পড়েই বোঝা যায় না। এবং বইগুলো যেগুলো রয়েছে সেখানে এমনভাবে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাগুলো পড়ে অন্তত ছাত্র অবস্থায় আমি তো বুঝতে পারিনি, এমনকি মাস্টারমশাই হয়েও অন্তত মাস্টারমশাই বলতে আর কি মানে যখন পড়াতে যাচ্ছি, ক্লাস নিতে যাচ্ছি, সেই অর্থে মাস্টারমশাই তো হওয়া সম্ভব নয়, ছাত্রই তো সারা জীবন থেকে যাচ্ছি বা থাকছি। তো সেগুলো করাতে গিয়েও আমি দেখেছি বইগুলো পড়ে ঠিক বোঝা যাচ্ছে না। একটু কেন বড় করে যদি লিখতেন, সংস্কৃতে রয়েছে কোথাও টি, কোথাও ইথ, টি কাকে বলে, ইথ কাকে বলে, হ্যাঁ এরকম অনেক কিছু রয়েছে, অচ, হল, এই সমস্ত এগুলো হচ্ছে ব্যাকরণের এক একটা মানে পরিভাষা। সেই পরিভাষাগুলো সংস্কৃত ব্যাকরণের বাংলাতে ভালো করে দেওয়া নেই বলেই ছেলে মেয়েদের বা আরও অন্যান্য যারা রয়েছেন তাদের পড়তে অসুবিধা হয়। যারা জানেন প্রত্যয় তাদের তো কোনো অসুবিধা নেই, কিন্তু যারা জানেন না অন্তত তাদের সত্যি খুব অসুবিধা হয়। তো এখন আমরা কি করব, প্রত্যয় বিষয়টা কেমন এটা সংক্ষেপে বলি। মানে সংস্কৃতে যেহেতু এই ব্যাকরণকে শব্দশাস্ত্র বলা হতো, তাহলে একটা শব্দ তার বচন কি হবে, তার সেই ক্রিয়ার কাল কি হবে, সেটা কোন বচনে ব্যবহৃত হবে, কোন পুরুষে ব্যবহৃত হবে, তার উচ্চারণ কেমন হচ্ছে, স্বরিত উচ্চারণ হবে না অন্য কোনো উচ্চারণ হবে, সমস্ত কিছু কিন্তু এই প্রত্যয় দিয়ে বিশ্লেষণ করা যায়। অসাধারণ একটা বিষয়। তো সেই অসাধারণ বিষয় সংস্কৃতে ছিল। আমরাও তো সংস্কৃত থেকে প্রচুর শব্দ পেয়েছি, সেই শব্দগুলো যখন আমরা ভাঙতে যাচ্ছি তখন আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, কিভাবে আমরা প্রত্যয়টা শিখব, আমি সেই দিকে চলে যাচ্ছি। এ প্রসঙ্গে যদি কারো প্রশ্ন থাকে নিশ্চয়ই করবেন, ছোট ছোট অনেক প্রশ্ন থাকবে, প্রচুর। সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব। একেবারে আমাদের যেখানে মন্তব্য লেখার জায়গা থাকবে ভিডিওটি দেখার পর সেখানে সরাসরি প্রশ্ন করবেন আপনারা, যে প্রত্যয় শব্দটা কিভাবে এসছে, কিংবা কৃত প্রত্যয় এই নামটা কেন হলো, এরকম প্রশ্ন রাখবেন। আমরা প্রশ্নোত্তর পর্বে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আগে প্রত্যয় সম্পর্কে একটু ধারণা করা যাক, একদম ছোট গল্প দিয়েই শুরু করি। ধরা যাক, আমি ধরে নিচ্ছি একটা মেয়ে, সেই মেয়েটার নাম প্রিয়াঙ্কা। তো একটা মেয়ে, তার নাম প্রিয়াঙ্কা। সেই প্রিয়াঙ্কা যখন বাড়িতে থাকছে সে মেয়ে, যখন সে বিদ্যালয়ে যাচ্ছে তখন ছাত্রী, যখন সে বন্ধুদের সঙ্গে মিশছে তখন সে বান্ধবী, যখন সে সন্তানের জন্ম দিচ্ছে তখন সে মা। তাহলে প্রিয়াঙ্কা কিন্তু একা, তাহলে এক জায়গায় হয়ে যাচ্ছে সে মা, কোথাও সে বান্ধবী, কোথাও সে মেয়ে, কোথাও সে অভিনেত্রী, কোথাও সে শিক্ষিকা, কিন্তু প্রিয়াঙ্কা তো একাই। এই যে প্রেক্ষিত অনুযায়ী এই যে ভিন্ন 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 পরিচয় সে পেয়ে যাচ্ছে, প্রত্যয় ঠিক অনেকটা এরকম একটা ব্যাপার। আমরা প্রথমে একটা ধাতু ধরে নিচ্ছি একটা ধাতু ক্রি। তাহলে ক্রি একটা ধাতু, এর সঙ্গে এক একটা প্রত্যয় যখন যুক্ত হয়ে যাচ্ছে অসংখ্য শব্দ তৈরি হয়ে যাচ্ছে। যেমন আমি যদি ধরি ক্রি যুক্ত ঘ ইয়, তাহলে কি হচ্ছে কার। যদি ক্রি যুক্ত সন যুক্ত অ যুক্ত আ, তাহলে হচ্ছে চিকিৎসা। কার মানে করা হয়েছে এমন একটা কাজ, কার। চিকিৎসা মানে করার ইচ্ছা। যদি ক্রি নিচ যুক্ত তি প্রত্যয় করা হয় তাহলে হচ্ছে করায়তি। করায়তি মানে কাউকে করানো বা এরকম একটা কিছু হবে, করানো। ক্রি যুক্ত তা এই প্রত্যয় যদি হয় তাহলে কৃত্তা। কৃত্তা মানে করা হয়েছে। ক্রি যুক্ত ত যদি করা হয় তাহলে কৃত মানে করা হয়ে গেছে এমন। ক্রি যুক্ত সত্রী করলে হবে কুর্বত, তার মানে করা আছে এমন। এর বাংলা অর্থগুলো কাছাকাছি যাচ্ছে, একটু ছোট ছোট পার্থক্য থাকছে। ক্রি যুক্ত সানচ তাহলে হবে কুরবান মানে করা হচ্ছে। ক্রি যুক্ত অনট করণ। ক্রি যুক্ত কক কৃত্য। ক্রি যুক্ত নত কার্য। ক্রি যুক্ত অনিয় করণীয়। ক্রি যুক্ত নক কারক। ক্রি যুক্ত তব্য কর্তব্য। তাহলে একই ক্রি ধাতু দিয়ে আমরা কত শব্দ করে নিচ্ছি। অর্থাৎ প্রত্যয় হলো প্রতীতি। প্রত্যয় শব্দের অর্থ প্রতীতি বা ধারণা বা বিশ্বাস। প্রতীতি শব্দটা বেশি কাছাকাছি যায় এর সমার্থক শব্দ যদি করা হয়। অর্থাৎ একই ক্রি ধাতু দিয়ে অনেক শব্দ তৈরি হয়ে যাচ্ছে।
এই যে প্রত্যয়, এখন প্রশ্ন হচ্ছে আমরা প্রথমেই যেটা জানতে চাইবো যে স্যার আমাদের শব্দ কিছু দিয়ে দিলে আমরা কি করে ভেঙে দেখাবো একদম পরীক্ষায়। হ্যাঁ, সেটা একেবারেই সোজা আমি বলছি, কিন্তু কিছু কথা তো একটু জানতে হবে, নইলে একেবারে সেখানে যাওয়া যায় না। এবার প্রত্যয় কাকে বলে, হ্যাঁ এর সংজ্ঞা তো রয়েছে। দেখুন প্রত্যয় কাকে বলে, এই সংজ্ঞায় যখন আমরা যাই তখন কি হচ্ছে, সেখানে সংজ্ঞাটা এরকমভাবে তৈরি হচ্ছে ব্যাকরণ গ্রন্থে, আমিও অনেকটা সেরকম দেওয়ার চেষ্টা করেছি, যে অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের শেষে যুক্ত করে নতুন শব্দ বা ধাতু সৃষ্টি করা হয় তাকে প্রত্যয় বলে। তাহলে কি হচ্ছে, যে অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি। এখন প্রত্যয়কে যখন আমরা মর্ফ বলবো আধুনিক ব্যাকরণে, রূপতত্ত্বের মধ্যে ফেলবো, তখন রূপ হতে গেলে তার কিন্তু অর্থ থাকতে হবে, কিন্তু বলা হচ্ছে সেটা বাউন্ড মর্ফ, মানে বাউন্ড মর্ফ মানে বদ্ধ রূপ। প্রত্যয় একটা বদ্ধ রূপ, মুক্ত রূপ নয়। তাহলে প্রত্যয়ের একটা অর্থ আছে, আধুনিক ভাষা বিজ্ঞান অনুযায়ী এটা স্বীকার করতে হচ্ছে, যেহেতু প্রত্যয় একটা রূপতত্ত্বের মধ্যে পড়ছে, রূপতত্ত্বের মধ্যে পড়ছে। সুতরাং এখানে বলা হচ্ছে অর্থহীন ব্যাকরণে। তাহলে ব্যাপারটা কি, আসলে প্রত্যয়ের অর্থ আছে এ কথা বলা যায় না, আবার যদি বলে প্রত্যয়ের অর্থ নেই এ কথাও বলা যায় না। প্রত্যয় কিন্তু একটা ধাতুর বা প্রকৃতির অর্থকে নিয়ন্ত্রণ করে। সেটা ব্যাকরণের দিক থেকে সংস্কৃত ব্যাকরণে যতটা বিশ্লেষণ করে দেখানো সম্ভব, বাংলা ব্যাকরণের ঠিক ততটা বিশ্লেষণ করে দেখানো সম্ভব নয়। কারণ আর যদি সেটা সম্ভব হয় তাহলে সেটা একদম একটা আলাদা গবেষণার বিষয়, সেটা অল্প আলোচনায় সম্ভব হচ্ছে না। এখন যদি বলা হয় প্রত্যয়ের অর্থ আছে না অর্থ নেই, তখন বলতে হবে প্রত্যয় একটি বদ্ধরূপ, এটি মুক্তরূপ নয়। সুতরাং মুক্ত অবস্থায় এর অর্থ পাওয়া যাবে না, বদ্ধ অবস্থায় এ ধাতুর অর্থকে নির্দেশ করে বা নিয়ন্ত্রণ করে, এটুকু বলা যাবে। একেবারে অর্থ আছে বা নেই এরকম করে টিক মারাটা খুব জটিল ব্যাপার, বা সেটা সম্ভব হবে না। এবং সংস্কৃত ব্যাকরণে কিন্তু অর্থহীন কথাটা বলা হয়েছে, বাংলা স্কুল পাঠ্য ব্যাকরণেও সেটা করা হয়েছে। এবার এই যে প্রত্যয় পরিভাষাটি আমরা প্রথম কোথায় পাচ্ছি, পাণিনির পূর্বেও বৈয়াকরণবিদরা ছিলেন, কিন্তু তাদের ব্যাকরণ গ্রন্থ তো তেমনভাবে পাওয়া যাচ্ছে না, পাণিনির অষ্টাধ্যায়ীতে তার উল্লেখ পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আমরা গোপথ ব্রাহ্মণের একটা শ্লোক পাচ্ছি, সেই শ্লোকে কিন্তু প্রত্যয় পরিভাষাটা সম্ভবত প্রথম পেয়ে যাচ্ছে। শুধু প্রত্যয় নয়, এখানে অনেক পরিভাষাই রয়েছে। সেই গোপথ ব্রাহ্মণের সেই শ্লোকটার মধ্যে প্রত্যয় পরিভাষাটা আমরা পাচ্ছি। এছাড়া অষ্টাধ্যায়ী পাণিনির 8টা অধ্যায়যুক্ত গ্রন্থ। সত্যি এই ভদ্রলোকের নাম মনে করার সাথে সাথে প্রণাম করতে ইচ্ছে করে। তিনি যা করেছিলেন সে সংস্কৃত নিয়ে যারা পড়েছেন তারা নিশ্চয়ই জানেন। যদি কখনো সুযোগ হয় তো এই সংস্কৃত বৈয়াকরণবিদদের নিয়ে একটা ক্লাস করব, এবং সেখানে পাণিনির প্রতি আমার প্রণাম এবং শ্রদ্ধা থাকবে, এখন তো রইলই। তো যাই হোক, সেই অষ্টাধ্যায়ী গ্রন্থের প্রথম মানে যে পাদ আর কি, তৃতীয় অধ্যায়, অষ্টাধ্যায়ী গ্রন্থের প্রথম পাদের যে তৃতীয় অধ্যায়ের প্রথম পাদের প্রথম সূত্র, তৃতীয় অধ্যায়ের প্রথম পাদের প্রথম সূত্রটি হলো প্রত্যয়। এটা কিন্তু অনেকটা, এটাকে বলা হচ্ছে যে এটি একটা অধিকার সূত্র। অধিকার সূত্রে যে সংস্কৃত পরিভাষা, অধিকার সূত্র কি, আসলে অধিকার সূত্র এইভাবে দেখার দরকার নেই, তার কি পরিভাষা আমি বলতে পারবো না। এটা অনেকটা অধ্যায়ের মতো, আমি একটা বই লিখলাম, বইয়ের অধ্যায়ে যেমন আমরা বলি না একটা অধ্যায়ের একটা নাম থাকে, তাহলে সেই তৃতীয় অধ্যায়ের প্রথম পাদের প্রথম সূত্রটা হচ্ছে প্রত্যয়। এটা যেন অনেকটা অধ্যায়ের নামকরণের মতো। তারপরে পাণিনি ছোট ছোট সূত্র দিয়েছেন, সেই সূত্র নিয়ে অনেক বইপত্র লেখা হয়েছে, তার ব্যাখ্যা আছে, আমি সেখানে যাচ্ছি না। এবার প্রত্যয়কে কত ভাগে ভাগ করা হয়, প্রত্যয়কে কিন্তু বিভিন্নভাবে ভাগ করা যায়। উৎসগতভাবে আমরা ভাগ করতে পারি, যেমন সেখানে সংস্কৃত প্রত্যয়, বাংলা প্রত্যয়, বিদেশি প্রত্যয়, উৎসগতভাবে এরকম ভাগ করতে পারি। গঠনগত দিক থেকে আমরা ভাগ করতে পারি কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, ধাত্বাবয়ব প্রত্যয়। কার্যগত দিক থেকে আমরা ভাগ করতে পারি শব্দ গঠনমূলক প্রত্যয়, ধাতু গঠনমূলক প্রত্যয়, অন্বয় সৃষ্টিকারী, যেটাকে আমরা বিভক্তি বলি। বিভক্তিকেও এক ধরনের প্রত্যয়ের মধ্যে ফেলা যায়, যাই হোক পার্থক্য রয়েছে বিভক্তির সঙ্গে প্রত্যয়ের, সেটা পরে বলা হবে। এছাড়া স্ত্রীলিঙ্গের প্রত্যয়, এরকমভাবে কার্যগত দিক থেকে ভাগ করা যায়, গঠনগত দিক থেকে ভাগ করা যায়, উৎসগত দিক থেকে ভাগ করা যায়। সংস্কৃত ব্যাকরণেও কিন্তু প্রচুর ভাগ দেখানো হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না।
আমি প্রথমে কৃত প্রত্যয় নিয়ে আলোচনা করব, কিন্তু কোনো প্রত্যয়ে যাওয়ার আগে প্রথমে যেটা শিখতে হবে একদম বলে রাখি, প্রথম দিনের ক্লাসে একটা ছক দেখাচ্ছি, সেই ছকটাকে হচ্ছে বলছি গুণ বৃদ্ধি সম্প্রসারণের ছক। এটা আমরা মাদুলির মতো মনে রাখবো, মাদুলি যেমন একদম সঙ্গে রেখে দিতে হয়, এরকমভাবে এই ছকটা ছাড়া কোনোভাবেই প্রত্যয়ে ঢোকা যাবে না। সুতরাং ছকটা আমরা দেখিয়ে দেব, তার সঙ্গে সঙ্গে আমি একটু আলোচনাও করে দিচ্ছি। সংস্কৃত ব্যাকরণের প্রথমে আমরা স্বরধ্বনিকে রেখেছি। স্বরধ্বনি কি কি আছে? অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ আর রি, এগুলো স্বরধ্বনি। এই স্বরধ্বনিগুলো প্রত্যয়ে যখন যুক্ত হয় তখন বদলে যায়, গিয়ে কি হয়? গুণ স্বরে পরিণত হয়। গুণ স্বরে অ আর আ যখন গুণ স্বরে পরিণত হবে তখন সেটা হবে অ। হ্রস্ব ই দীর্ঘ ই যখন গুণ স্বরে পরিণত হবে তখন হবে এ। হ্রস্ব উ দীর্ঘ উ যখন গুণ স্বরে পরিণত হবে তখন হবে ও। রি যখন গুণ স্বরে পরিণত হবে তখন হবে অর। অনুরূপভাবে অ, আ বৃদ্ধি হলে হবে আ, হ্রস্বই দীর্ঘই বৃদ্ধি হলে হবে ওই, হ্রস্ব উ দীর্ঘ বৃদ্ধি হলে হবে ঔ, রি হলে হবে আর। সম্প্রসারণ যখন ঘটবে তখন হ্রস্বই দীর্ঘই হবে জ, হ্রস্ব উ দীর্ঘ হবে ব, রি হবে র। এই চার্ট ভীষণভাবে মনে রাখতে হবে। এবার আমরা কৃত প্রত্যয়ে চলে যাচ্ছি, একেবারে লাফিয়ে লাফিয়ে অসংখ্য, মানে অন্তত প্রত্যয়ে আসার আগে 20 থেকে 25টা পরিভাষা, তার সংজ্ঞা, সেগুলো জেনে নিলে ভালো হয়, যেটা আমার বইয়ে অনেকটা করে আলোচনা রয়েছে। আমি সংস্কৃত কৃত প্রত্যয়ে চলে যাচ্ছি। আমরা বিভিন্নভাবে ভাগ করব, বাংলা কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এখানে সংস্কৃত কৃত প্রত্যয় বলতে আমি বোঝাচ্ছি সংস্কৃত থেকে যে সমস্ত প্রত্যয়গুলো এসেছে সেগুলো সংস্কৃত কৃত প্রত্যয়। তাহলে এই যে কৃত প্রত্যয়কে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে কৃত প্রত্যয়কে সংস্কৃত ব্যাকরণে কৃত্য প্রত্যয়, ধাত্তবয়ব প্রত্যয়, শিলার্থ প্রত্যয়, নিষ্ঠা প্রত্যয়, উনাদি প্রত্যয়, এরকমভাবে ভাগ করা হয়েছে। কৃত্য প্রত্যয়ের মধ্যে রয়েছে নথ, যত, কপ, তব্য, অনিয়, এরকম আরও আছে, কিন্তু বাংলায় যেগুলো রয়েছে আমি সেইগুলোই বলছি। এরকমভাবে রয়েছে, কিন্তু আমাদের প্রথম ক্লাসে আমি একেবারে এই ডিটেলস ভাগে যাচ্ছি না। আপনারা যেমন প্রশ্ন করবেন সেই প্রশ্ন অনুযায়ী আমি এগোবো, কারণ 200, 250, 300 পাতার একটা বই, আমি কি করে সেটা সংক্ষেপে আলোচনা করব। তাই একেবারে যাচ্ছি কি করে আমরা শিখতে পারবো, কি করে আমরা প্রত্যয়টা সহজে জেনে নিতে পারবো। প্রথম দিন আমি এই ছকটা মনে রাখতে বলবো, গুণ বৃদ্ধি আর সম্প্রসারণের ছক, এবং সেই ছক দেখে আমরা প্রত্যয়ে ঢুকে যাচ্ছি। প্রথম দিন যে প্রত্যয়টা পড়াবো সেটা অনট প্রত্যয়। এবার আপনারা আমাদের খাতা পেনের দিকে একটু লক্ষ্য রাখুন, তাহলে বুঝতে পারবেন। এখন আমরা চলে যাচ্ছি অনট প্রত্যয়ে। অনট, এই অনট প্রত্যয়ের অন থাকে, অন। তাহলে অনট প্রত্যয়ের যদি অন থাকবে তাহলে এটিকে অনট প্রত্যয় কেন বলা হয়? আসলে পুরো অনটটাকে বলা হয় একটা অনুবন্ধ, এই টকে অনুবন্ধ। পাণিনি এই কাজটা করেছিলেন। পাণিনি এই ট যুক্ত করে বলতে চেয়েছিলেন ধাতুর মধ্যে কি ধরনের পরিবর্তন হবে, ধাতুর মধ্যে যে স্বরধ্বনিগুলো থাকবে সেগুলো কিভাবে পরিবর্তিত হবে, ধ্বনিটা সরিত হবে কি না ইত্যাদি, কোন ক্রিয়ায় এটা প্রযুক্ত হবে, কি ধরনের, কোন লিঙ্গে, কোন বচনে, শব্দের সব কিছু আইডেন্টিটি এই জায়গা থেকে চেনা যাবে। এই জন্যে ট প্রত্যয়টা, এটা অনুবন্ধ হিসাবে পাণিনি যুক্ত করেছিলেন। প্রকৃত প্রত্যয়টা কিন্তু অন। এবার আমরা কিন্তু অন প্রত্যয় বলতে পারবো না। কেন পারবো না? আমাদের বলতে হবে অনট। এই অনট না বললে কিন্তু ধাতু মধ্যস্থ স্বরের পরিবর্তন চেনা যাবে না। এখন অনট প্রত্যয়ের ইতিহাসটা আমি সংক্ষেপে বলি। অনট প্রত্যয় কিন্তু আমরা প্রথমে পাই মুগ্ধবোধ ব্যাকরণে। বোপদেবের যে মুগ্ধবোধ ব্যাকরণ, সেখানে তিনি অনট প্রত্যয় করেছিলেন। পাণিনির অষ্টাধ্যায়ীতে এটা কিন্তু উণ্ড প্রত্যয়, ইয় জফলা রস্যু ট, উণ্ড বা নুট, মধ্যাহ্নয় জফলা রস্যু ট হশ্চিহ্ন, নুট প্রত্যয় বা লুট, লয় জফলা রস্যু ট, লুট। সংক্ষিপ্ত সার ব্যাকরণে এটাকে বলছে খণ্ড বা
অন্ট, কাতন্ত্রে খুন্ট বা নুন্ট নামে চিহ্নিত। এটা হচ্ছে অনট প্রত্যয়ের ইতিহাস বলা যেতে পারে, বিভিন্ন ব্যাকরণে কেমন আছে। অনট প্রত্যয়ের অন থাকে, এই অনটা ধাতুর সঙ্গে যুক্ত হয়। ট লুপ্ত হওয়ার কারণে এই যে ট যখনই লুপ্ত হবে ট লোপ পাবে। এই ট লোপের কারণে কি হবে, ধাতু মধ্যস্থ যে স্বর থাকবে সেটা লঘু স্বর যদি হয় তাহলে সেই লঘু স্বরটা কিন্তু গুণ স্বরে পরিণত হবে। এবার লঘু স্বর কি? লঘু স্বর মানে আমরা ধরে নিতে পারি যেগুলো আমরা রস্বস্বর হিসেবে চিনি, সেই রস্বস্বরগুলোকে আমরা যদি লঘু স্বর হিসেবে ধরে নিই তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে না। অনট প্রত্যয়টা একদম পুরোপুরি সংস্কৃত প্রত্যয়। এবার এর অন থাকে। এবার মাথায় রাখতে হবে অন নামে কিন্তু একটা খাঁটি বাংলা প্রত্যয় আছে। অন খাঁটি বাংলা প্রত্যয় আছে, যেমন ঝাড়যুক্ত অন, ঝাড়ন। এবার এই যে খাঁটি বাংলা প্রত্যয় অন, এটা কিন্তু সংস্কৃত অনট প্রত্যয়েরই একটা বিবর্তিত রূপ, একটা তদ্ভব রূপ বলা যেতে পারে। যেমন তৎসম, অর্ধ তৎসম, তারপর তদ্ভব, একটা শব্দ যেভাবে পাল্টে যায় ঠিক তেমনিভাবে এই অনট প্রত্যয় থেকেই খাঁটি বাংলা অন প্রত্যয়টি এসেছে, এ কথা আমরা বলতে পারি। এখন অনটকে অন প্রত্যয় হিসাবে দেখালে কিন্তু হবে না। বাংলা যে অন প্রত্যয় আর সংস্কৃত অনটের যে অন, এই দুটো প্রত্যয় কিন্তু পৃথক। এই কারণে যদি কোনো ব্যাকরণে অন প্রত্যয় হিসাবে এটা দেখানো হয় তাহলে কিন্তু শব্দের বিবর্তন কোনোভাবেই দেখানো যাবে না, কারণ ব্যাকরণ তো একটা বিজ্ঞান। সুতরাং সেই বিজ্ঞানকে আমরা বিকৃত করব কি করে? শব্দের ব্যাখ্যা তো করা যাবে না। অন্তত বৈয়াকরণবিদরা যারা এটা করেছেন তারা কিভাবে দেখিয়েছেন আমার কাছে স্পষ্ট হয়নি। এবার আমরা দেখি শব্দগুলো কিভাবে হয়। যেমন আমি যদি ধরি একটা ধাতু ভূ একটা ধাতু, তাহলে ভূ ধাতুর সঙ্গে যদি আমি অনট প্রত্যয় যোগ করি, অনট প্রত্যয় যোগ করলে কি হবে? আমি বলেছি ধাতুর মধ্যেকার স্বরগুলো গুণ স্বরে পরিণত হবে। তাহলে ভূয়ের মধ্যে কি আছে? ভূয়ের মধ্যে রয়েছে একটা স্বরধ্বনি, দীর্ঘ উ রয়েছে। এই উ ধ্বনিটা পাল্টে যাবে, গুণ স্বরে পরিণত হবে। তাহলে কি হবে? ভূটা হবে, উটা ও হয়ে যাবে। ও যদি হয়ে যায় তাহলে হলো ভূ হয়ে গেল ভো। তার সাথে কি যুক্ত হচ্ছে? প্রত্যয়ের অন যদি প্রত্যয় যোগ হয় তাহলে কি হচ্ছে? ভবন কি হলে হলো? ভো যুক্ত অন, ও আর অ এই দুটো মিলে হয়ে গেল কিন্তু ব। ও আর অ মিলে এই দুটো সন্ধির ফলে হয়ে যাচ্ছে ব। সন্ধির ফলে মানে ওয়া মানে ব, যেটা আমরা মানে ওয়া এইভাবে হয়, মানে ও প্লাস অ, ওয়া। যেমন বিশ্বজিৎ, এই যে ব ফলার যে ব, এই ব সে হয়ে যাচ্ছে। আবার আর একটা শব্দ আমি যদি ধরি যে অনুমোদন, একটা শব্দ আমাকে অন্যভাবে যদি করা যায়। এবার আগে যেমন প্রত্যয় যোগ করে শব্দ গঠন করেছি ধাতুর সাথে, ঠিক তেমনি এবার শব্দকে ভাঙি। অনুমোদন একটা শব্দ যদি আমি পাই তাহলে আমি বুঝতে পারছি অনু হচ্ছে একটা উপসর্গ। তাহলে উপসর্গটাকে আমি পূর্বক চিহ্ন দিয়ে লিখবো, মানে শব্দের আগে তার পূর্বে এটা যুক্ত হয়েছে। এখন কোথায় আমরা যোগ চিহ্ন দেব আর কোথায় আমরা পূর্বক চিহ্ন দেব? যেখানে উপসর্গ পূর্বে বসেছে এইটা বোঝানোর জন্যে পূর্বক চিহ্ন, যেখানে সন্ধি হয়েছে সেখানে কিন্তু যোগ চিহ্ন। প্রত্যয় যেখানে যুক্ত হয়েছে বা সন্ধি হয়েছে সেখানে হবে যোগ চিহ্ন, আর যেখানে উপসর্গ বসেছে সেখানে কিন্তু হবে পূর্বক চিহ্ন। এটা আমরা বুঝতে অনেক সময় ভুল করি। এইবার তারপর আমি জানি না ধাতুটা কি, তাহলে মোদনের থেকে আমি জানি অন আছে মানে অনট। আমরা অন আছে মানে আমরা অনট করব, অনট করে দিলাম, অনট করলাম। অনট মানে কি? অন। তাহলে অনুমোদনের যদি আমি অন বাদ দিই তাহলে কি থাকে? অন বাদ দিলে থাকে মোদ, ময়কার দাম মোদ। তাহলে মোদ শব্দটা তো হতে পারে না। এইবার ওকারটা, এখানে ওকার আছে, ওকার কোথা থেকে এসছে? তার মূল উৎস কি? ওকার এসছে উকার থেকে। তাহলে হবে অনু, তার সাথে ধাতুটা কিন্তু হবে মুদ ধাতু এবং হস্চিহ্ন। তাহলে অনু পূর্বক মুদ ধাতু যুক্ত অনট, অনুমোদন। আমরা যদি আরও কোনো একটা শব্দ ধরা যায়, অনেক শব্দ রয়েছে অনট দিয়ে, যেমন উপাদান, বা আরও একটা যদি ধরি যে একটা শব্দ আমরা ধরি যে একটা শব্দ তপন, একটা শব্দ তপন, দন্তান্ন তপন। তাহলে আমরা এখানে ধাতুটা হবে তপ ধাতু
তপ ধাতু যুক্ত অনট, অনট করলে হচ্ছে তপন। এরকম আমরা প্রচুর, যদি ঘোষণা, একটা শব্দ আছে ঘোষণা, ঘয়কার মধ্যানিস্ব মূর্ধন্যয় আকার, ঘোষণা। তাহলে এখানটায় ধাতুটা হবে ঘুষ ধাতু, ঘুষ, ঘয়রস্যু মধ্যানিস্ব। কেন ঘুষ হচ্ছে? এই যে উকারটা, উকারটা পরবর্তীকালে ওকার হয়ে যাবে ঘুষ ধাতু। তাহলে ঘোষণ, ঘোষণ ঘুষযুক্ত অনট, অনট করলে হচ্ছে ঘোষণ, তার সাথে আবার একটা আপ্রত্যয় করে হবে ঘোষণা। যদি আমি বলি গোপন, গোপন আর একটা শব্দ আমি যদি ধরি গোপন, তাহলে গোপন শব্দটা করলে কি হবে? অনটের জন্য অন চলে আসছে, অনট, গোপনের পরে অন আছে অনট, অনটের মধ্য থেকে এই যে গোপনের অন যদি আমি বাদ দিই তাহলে কি থাকে? গোপ। গোপ যদি থাকে তাহলে ধাতুটা কি হবে? ধাতুটা কিন্তু হবে গুপ, গুপ ধাতু যুক্ত অনট। কেন? ওই যে উকারটা, উকারটা পরিবর্তিত হয়ে যাবে ওকারে। আমরা গুণ বৃদ্ধি যে সম্প্রসারণের যে চার্ট দেখেছি সেখানে এইভাবে পরিবর্তন হবে। তাহলে গোপন গুপ ধাতু যুক্ত অনট। এবার যদি বলে সংগোপন, সংগোপন একটা যদি থাকে তাহলে এই যে এইখানে সন্ধি হয়েছে, তাহলে সম, সম যুক্ত গুপ ধাতু যুক্ত অনট করলে হবে সংগোপন। এরকমভাবে অসংখ্য শব্দ আমরা করতে পারি। আশা করি অনেকেই এটা শিখে গেছেন এতক্ষণে। আমরা যদি বলি পেশন, একটা শব্দ যদি বলি পেশন, পয়কার মধ্যানিস্ব মূর্ধন্য, পেশন, তাহলে কি হবে? পেশনের অন আছে, অন আছে মানে আমি অনট বসিয়ে দেবো। অনট বসিয়ে দেওয়ার পরে পেশ যদি হয়, পড়ে থাকলো কি অনটা বাদ দিলে পেশ, তাহলে পেশটা কি হবে? একারটা কি হচ্ছে? ইকার, পিস ধাতু, পিস, পিস ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করলে হচ্ছে পেশন। এই যে গুণ বৃদ্ধি সম্প্রসারণের এই চার্ট, এই চার্ট দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো কি করে আমাদের এই শব্দগুলো তৈরি হয়েছে। আমি অল্প কিছু উদাহরণ দিলাম, আপনারা বই থেকে আরও প্র্যাকটিস করুন, দেখবেন এটা শিখে গেছেন। আরও একটা শব্দ দিয়ে আমরা শেষ করছি, সেটা হচ্ছে বোধন। বোধন, বয়কার ধ দন্তান্ন, বোধন। তাহলে ধাতুটা কি হবে? অনটের জন্যে এই অন আছে শেষে, অন আছে মানে আমরা অনট বসিয়ে দেব। তাহলে ধাতুটা হবে কিন্তু বুধ, বয়সুধ, বুধ যুক্ত অনট। কারণ এই যে উকার, উকারটা ওকারে পরিণত হবে, তারপর হচ্ছে বোধন। এই যে গুণবৃদ্ধি হওয়ার পরেও কিন্তু আবার সন্ধি হতে পারে, সন্ধি হতে পারে, যেটা হয়েছিল কিন্তু ভবন শব্দে। ভবন শব্দে কিন্তু সন্ধি হওয়ার ফলে সেই ওকারটা বয়ে পরিণত হয়েছে। তাহলে প্রথমে প্রত্যয়যুক্ত হলে সেটা গুণবৃদ্ধি সম্প্রসারণের নিয়ম অনুসারে পরিবর্তিত হবে, পরে যদি কোথাও সন্ধি হতে পারে, সন্ধি হওয়ার জায়গা থাকে তাহলে সন্ধি হবে। যেমন সংগোপন শব্দে সেখানে উপসর্গের যে ব্যাপারটা সেটার সঙ্গে সন্ধি হচ্ছে, মটা অনুস্বরে পরিণত হয়ে গেছে, এটা একটা সন্ধিজাত পরিবর্তন। যাক, আজকের প্রত্যয়ের ক্লাস এখানে শেষ করছি। আমাদের পর্বগুলো দেখবেন। আশা করি প্রত্যয় সম্পর্কে যাদের জড়তা, ভয় এগুলো রয়েছে, বা কোথাও একটা বাধো যে সত্যি শেখা হয়নি, অস্পষ্টতা রয়েছে, সেই অস্পষ্টতা থাকবে না। আর যদি কেউ মনে করেন যে না, প্রত্যয়টা একটু ভালো করেই শিখবো, ছোটোখাটো অনেক প্রশ্নের উত্তর আমার জানা দরকার, তাহলে আমাদের বইটা সংগ্রহে রাখবেন। আশা করছি মাসখানেকের মধ্যে বইটা আমরা বাজারে আনতে পারবো বা আপনাদের হাতে তুলে দিতে পারবো। নমস্কার, প্রশ্ন করবেন। ধন্যবাদ। ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন।